আচ্ছা, আসসালামু আলাইকুম। মেকানিক্যাল পাওয়ার আইসি, মেগাট্রনিক্স, অটোমোবাইল, মেরিন, শিপ বিল্ডিং ডিপার্টমেন্টের যারা এখন থেকে রানিং আছো, তোমরা এখন থেকে হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ফুল ডিপার্টমেন্ট অংশের প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্স। তো আজকে তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস যেগুলো আমরা বলছিলাম এই মাস পুরোটাই নিব, সেই অনুযায়ী তোমার হচ্ছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারির সেকেন্ড ক্লাস আজকে। সো তোমরা হচ্ছে যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তারা আমাদের এই নাম্বারে 0192334565 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ করে আমাদের কাছে যে কোনো তথ্য সম্পর্কে তুমি জানতে পারো, এবং ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করে আমাদের সাথে ভর্তি হতে পারো আমাদের কোর্সে। সবার কি অবস্থা? জি ভাই, আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা গতদিন হচ্ছে যতটুকু শেষ করছি ততটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। আচ্ছা, গতদিন মনে হয় আমরা পি ইকুয়ালস টু এইচ রো জি এতটুকু পর্যন্ত শেষ করছিলাম, তাই না? আচ্ছা, এখন দেখো কিছু কিছু বইয়ের মধ্যে তুমি পাবা এরকম যে পি ইকুয়ালস টু এইচ রো জি এস, এখানে নতুন একটা কথা সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে এস। এখন এই এসটা কি, এটা সম্পর্কে আজকে আমরা প্রথমত আলোচনা করব। তার আগে আমরা গতদিন যেই সূত্রটা পড়ছি সেটা যদি একটা ম্যাথ দেখি তাহলে কি হয় আসলে একটু দেখি, ঠিক আছে? হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার থেকেই লাগবে, তুমি চাইলে কি করতে পারো, এটার সাথে যুক্ত হতে পারো, যেটা তুমি ইন ফিউচারে তোমার পরবর্তী ধাপে লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা বলতেছিলাম যে পি ইকুয়ালস টু এইচ রো জি। আচ্ছা, এই রোটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে এই রোটা যদি আমরা বলি রো এল, মানে ওই লিকুইডের ঘনত্ব, ঠিক আছে? আচ্ছা, ধরো এরকম একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের উচ্চতা হচ্ছে 2 মিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 মিটার উচ্চতা পর্যন্ত একটা ট্যাঙ্ক আছে। এই ট্যাঙ্কের মধ্যে আমি বললাম পারদ আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমার একটা নির্দিষ্ট পয়েন্ট দিলাম যে এই পয়েন্টে এ পয়েন্ট, আমি যদি এখন তোমার জিজ্ঞেস করি যে ভাই এই এ পয়েন্টে চাপ কত, তার মানে আমরা খুব সহজেই মনে হয় বের করতে পারি, তাই না? যে পি ইকুয়ালস টু এইচ রো জি। আচ্ছা, তার মানে ওই যে এইচ কি, এই ট্যাঙ্কের উচ্চতা, তার মানে আমরা বলতে পারি এখানে 2 ইন্টু, এখন এইখানে হচ্ছে আমাদের যেটা প্রবলেম রো এল বলতেছি, তার মানে ওই লিকুইডের ঘনত্ব। এখন এই ট্যাঙ্কের ভিতরে লিকুইডটা কি আছে, পারদ, তাহলে পারদের ঘনত্ব কত? এখন দেখো, এখন আমরা যেটা অনেকেই জানি যে 13.6। আচ্ছা, এই 13.6 আসলে পারদের ঘনত্ব নয়, মানে 13.6 পারদের ঘনত্ব নয়, সেটা হচ্ছে 13,600, ঠিক আছে? 13,600, আর ঘনত্বের একক কি, কেজি পার মিটার কিউব। তার মানে এতদিন যা জেনে আসছি কেমন জানি চেঞ্জ হয়ে গেছে না? আমরা সেটা নিয়ে কথা বলবো যে কখন আমরা 13.6 ইউজ করি। তোমার কথাও ঠিক আছে, কিন্তু সেটা আলটিমেটলি আমাদের জানার মধ্যে একটু ভুল আছে, সেটা রো এর মান না, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি এখানে ইউজ করতে পারি 13,600 ইন্টু জি এর মান জানি আমরা 9.8 অথবা 81, কোথাও কোথাও দেখবা 9.8, কোথাও কোথাও 9.81 ইউজ করছে, দুইটাই রাইট। এখন এইখান থেকে আমরা যা পাবো সেটার চাপের একক কি আমরা গতদিন জেনে আসছি যে নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার, অথবা কেউ কেউ ইউজ করতে পারো প্যাসকেল। এখন এইখানে দেখো আমাদের পারদের ঘনত্বটা দেওয়া ছিল, অথবা আমি জানি 13,600 কেজি পার মিটার কিউব। কখনো কখনো যদি বলে যে পারদের আপেক্ষিক গুরুত্ব, পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6, এই যে তুমি একটু আগে বলছিলা যে 13.6, সেটা ঘনত্ব নয়, সেটা হচ্ছে কি আপেক্ষিক
গুরুত্ব, তার মানে এখন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব যে আসলে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি। ঠিক আছে, পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। তার মানে প্রথমত আমার বলা দরকার যে এই আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি সেটা সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। আর আপেক্ষিক গুরুত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দিয়ে। আপেক্ষিক গুরুত্বকে কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে। আচ্ছা, তার মানে আপেক্ষিক গুরুত্ব সমান সমান আমি কি লিখতে পারি? দেখো, উপরে হচ্ছে ওই পদার্থের ঘনত্ব। ওই পদার্থ বলতে আমি সাপোজ এই আপেক্ষিক গুরুত্বটা কার বের করব? সাপোজ ধরে নিলাম আমি পারদের বের করব। তার মানে উপরে থাকবে হচ্ছে পারদের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। তার মানে আমি যদি একটু বাংলা লিখি, আচ্ছা এই এস সমান সমান আমি কি লিখতেছি ভাই? যে ওই তরলের ঘনত্ব। ওই তরল বলতে আমি যেটা বারবারই বলতেছি যে এসটা যেই তরলের, এসটা হচ্ছে যেই তরলের, উপরে হচ্ছে ওই তরলের ঘনত্ব। তার মানে আমি যদি বলি এসটা হচ্ছে মার্কারির পারদের, তাহলে উপরে যে ঘনত্বটা লিখবো সেটা কার লিখবো? পারদের লিখবো। আর নিচে বলতেছি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। আচ্ছা, এখন দেখো এই নিচে যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্বটা, এইটা হচ্ছে সর্বদাই কি থাকবে? সেম থাকবে। তার মানে সবসময় নিচে যেই মানটা থাকবে সেটা আমরা বলতে পারি কনস্ট্যান্ট। তার মানে এখন দেখো আমি যদি বলি যে ওই তরলের ঘনত্ব, আমি কিন্তু বলছি যে এই এসটা কার বের করব? মনে করো এই জি মানে মার্কারির বের করব। তাহলে মার্কারির ঘনত্ব কত? আমরা জানি মার্কারির ঘনত্ব কত? 13,600 কেজি পার মিটার কিউব। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। এখন কথা আছে এখানে যে ভাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেন বলতেছি বারবার? এটা তো 0 ডিগ্রি হতে পারে, 100 ডিগ্রিতে হতে পারে, 30 ডিগ্রিতে হতে পারে, তাই না? তাহলে আমরা 4 ডিগ্রি কেন বলতেছি? 4 ডিগ্রি বলার উদ্দেশ্য হচ্ছে যে পানির ঘনত্ব আমরা যেটা পাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমাম পাই। তার মানে পানির ঘনত্বটা আমি যদি বলি যে এক ডিগ্রি নিলে কি হইতো না? না, এক ডিগ্রি নিলে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব 4 ডিগ্রি থেকে কম। তার মানে এখন মনে হচ্ছে যে ভাই তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব বলি, সেটাও হবে না। কেন হবে না? আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কম। তার মানে রেঞ্জটা হচ্ছে এরকম যে তুমি যখন 0 থেকে সামনের দিকে বাড়তে থাকবা, আস্তে আস্তে বাড়বে। এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন যাবা তখন ম্যাক্সিমাম ঘনত্ব পাবা। আবার 4-এর পরে যখন আস্তে 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 উপরের দিকে যেতে থাকবা তখন আবার আস্তে আস্তে কি হতে থাকবে? কমতে থাকবে। তার মানে আমরা কি বলতে পারি না এখন, আমি যদি তোমার কোশ্চেন করি যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ ঘনত্ব পাওয়া যায় কার? পানির। পানির সর্বোচ্চ পরিমাণ ঘনত্ব পাওয়া যায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 4-এর থেকে কমেও পাওয়া যাবে না, আবার 4-এর থেকে বেশিও পাওয়া যাবে না। এই কারণে আমরা কি লিখছি? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব। ঠিক আছে, পানির ঘনত্ব কত তাহলে? আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব। তার মানে এই যে 13,600 আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা কত আসে ভাই? 13.6। এখন দেখো এই উপরেও কি আছে? কেজি পার মিটার কিউব, নিচেও কি আছে? কেজি পার মিটার কিউব। কারণ উপরেরটাও ঘনত্ব, নিচেরটাও কি ঘনত্ব। তাহলে উপরের একক আর নিচের একক যদি কাটাকাটি যায় তাহলে কি এস এর কোনো একক থাকে? এই এস এর কোনো কি নাই? একক নাই। তার মানে আপেক্ষিক গুরুত্বের কি নাই? কোনো একক নাই। এবং এই যে এইটা দেখো তুমি, এতদিন আমরা যেটা জানি সেটা হচ্ছে এই 13.6 হচ্ছে এস এর মান এবং সেটা হচ্ছে পারদের। আচ্ছা, এই ক্ষেত্রে যতটুকু কথা বলছি ততটুকুর মধ্যে সমস্যা আছে? ওকে,
আচ্ছা আমি বললাম যে ভাই এই আপেক্ষিক গুরুত্ব যেটা বের করবো এবার পানির বের করব, ঠিক আছে? তাহলে পানির হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বের করতে গেলে ওই তরলের ঘনত্ব, ওই তরল বলতে এখন কার ঘনত্ব নিব আমি? পানির ঘনত্ব ডিভাইডেড বাই 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব। আমরা বলছি ভালো করে খেয়াল করো, এই এস এর যে ঘনত্ব হবে সেটা হচ্ছে উপরে যাবে সবসময়। মানে এস যেই পদার্থর হয় সেটা যদি তেলের হয় তাহলে উপরে তেলের ঘনত্ব ডিভাইডেড বাই 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব। উপরে যদি এস যদি আমি পারদের বের করি তাহলে উপরে হচ্ছে পারদের ঘনত্ব ডিভাইডেড বাই 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব। তার মানে এইখানে দেখো ওই তরলের ঘনত্ব, ওই তরল এখন কোন তরলটা আমি নিয়ে কাজ করতেছি? পানি নিয়ে কাজ করতেছি। তাহলে পানির ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। সেম অবস্থায় নিচে আছে কত? 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব। তাহলে আলটিমেটলি কত আসে? 1। তার মানে এইখানে দেখো তুমি যে একমাত্র পানির ক্ষেত্রেই সম্ভব যার এস এর মান হচ্ছে কি আসবে? 1 আসবে, ঠিক আছে? এই কারণে আমরা কিন্তু গতদিন বলছি যে পানির ক্ষেত্রে আমাদের কখনো কি হয় না, লস হয় না। কারণ হচ্ছে পানি হচ্ছে কেজি আর লিটার একই, কারণ কি ওই আপেক্ষিক গুরুত্ব সমান, মানে 1। জি ভাই। ভাই আসলে আমরা 4°C তাপমাত্রার কি 1000 ঘনত্ব, এটা কি মানে একদম ফিক্সড নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মান, ঠিক আছে? যে পানির ঘনত্বটা যে 1000 আমরা জানি, ঠিক আছে? সেটা কত ডিগ্রিতে জানি? 4°তে জানি। এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে এরকম না। কিন্তু আমি কিন্তু তোমার একটা কথা দেখো বলতেছি যে ভাই 4° না নিয়ে যদি আমি 5° নেই তাহলে মনে হয় একটু বাড়বে 1000 থেকে। আমি যদি 10° নেই তাহলে মনে হয় একটু বাড়বে, কিন্তু না, ঘনত্বটা ম্যাক্সিমাম পাওয়া যায় এই 4°C তাপমাত্রায়। এটা কিন্তু পরীক্ষিত, ঠিক আছে? এখন এই 4° থেকে যখন 5°তে যাবে তখন আবার ঘনত্ব আস্তে 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 কি ফল্ট করতে থাকবে, কমতে থাকবে। একটা পর্যায়ে তুমি যদি 100°তে নিয়ে যাও তাহলে আরো কমতে থাকবে, ঠিক আছে? তাহলে এই যে জি ভাই, এখন এখন ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছি। আমার হচ্ছে এটা সব ফলার ক্ষেত্রে ম্যাটার করে না তাপমাত্রাটা। যেমন ফারাজের ক্ষেত্রে তো উম, তাপমাত্রা ছাড়াই 30,600। আচ্ছা এইখানে দেখো আমরা বাদ বাকি যে লিকুইড গুলো আছে দুনিয়ার মধ্যে, এই দুনিয়াতে যত লিকুইড আছে সবগুলো লিকুইডের তাপমাত্রা বাড়লে আস্তে আস্তে ঘনত্ব কমতে থাকে। শুধুমাত্র পানির ক্ষেত্রে 4°তে তুমি কি পাও? ম্যাক্সিমাম পাও। আর বাদ বাকি দুনিয়াতে যত লিকুইড আছে সবগুলো হচ্ছে 0°তে ম্যাক্সিমাম পাই। 1°তে গেলে একটু কমবে, 2°তে গেলে একটু কমবে, ঠিক আছে? যেমন আমি যদি তোমার এক্সাম্পল দেই, তুমি মনে করো এই ঘনত্ব মানে কিন্তু গাঢ়ত্ব, তাই না? তার মানে তুমি যদি মনে করো মধু নেও, সাপোজ আমি ধরলাম মধু, তুমি মধুকে যদি আগুনের টেম্পারেচার দিয়ে গরম করতে থাকো তাহলে মধুটা আস্তে 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 দেখো পাতলা হতে থাকবে, ঠিক আছে? তার মানে ওর ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকবে। সেম বাদ বাকি তুমি যেই লিকুইডই নেও তুমি দেখবা প্রথমে গাঢ়ত্ব ছিল বা ঘনত্ব বেশি ছিল, গাঢ় ছিল, তুমি যখন ওরে তাপ দিবা, তাপ দিলে সে আস্তে 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 কি হতে থাকবে? পাতলা হতে থাকবে। তার মানে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে পানির ক্ষেত্রে, বাদ বাকি কোনো লিকুইড নিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলি নাই যে ভাই ওইখানে 1°, 2°, 5° এরকম কিন্তু বলি নাই। পারাদের ক্ষেত্রে বলি নাই, তেলের ক্ষেত্রে বলবো না, অন্য কোনো লিকুইডের ক্ষেত্রে বলবো না। শুধুমাত্র ডিফারেন্স কি? পানি, ঠিক আছে? এই কারণে আমরা পানিটা মনে রাখতে হবে এবং এক্সেপশনাল। ক্লিয়ার? আচ্ছা আমরা কিন্তু দেখো এইখানে বলছিলাম যে তাহলে এই ঘনত্বের মান কি দেওয়া আছে? এই এস দেওয়া আছে, এস দেওয়া আছে। এখন আমি কিন্তু এইরকম পড়ে আসছি এস ইকুয়ালস টু রো লিকুইড ডিভাইডেড বাই রো ওয়াটার। এটা কই থেকে লিখছি? ওই যে এখন যেটা বাংলা লিখছিলাম যে ওই তরলের ঘনত্ব ডিভাইডেড বাই 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব, তাই না? আচ্ছা আমি দেখো তো আর গুণন করে এটা লিখতে পারি কিনা? এটা লেখা যায় না ভাই? আর গুণন করছি। আচ্ছা তুমি দেখো আমরা যে গতদিন সূত্র লিখছি পি ইকুয়ালস টু এইচ রো জি, এই রোটা বলছিলাম রো এল। রো এল মানে কি? যেই তরলের উপরে কি বা যেই তরলের চাপ বের করতে বলবে, আমাদের পাত্রের মধ্যে যেই তরল আছে অথবা আমরা যেই তরল নিয়ে কাজ করব সেই তরলের ঘনত্ব এটা। তার মানে
এখন আমরা বলতেছিলাম যে ভাই আমার তো রু এল জানি আমি, কিন্তু আমারে প্রশ্নে বলে দিছে এস এর মান, কিন্তু আমার কি এখানে এস আছে? এই সূত্রের মধ্যে এস আছে? নাই। তার মানে এস যেহেতু নাই, তার মানে আমি অঙ্ক পারবো না, এরকম না। এই এস যদি দেওয়া থাকে তাহলে আমরা ম্যাথ কিভাবে করব সেটা বের করার জন্য এই ফর্মুলা করতেছি। এখন দেখো আমি যদি এই রু এল এর মানটা কি করব, এইখানে ইনপুট করে দেব, তাহলে কি আসে? এইস, একটু সাজাই লিখলাম, এটা লিখতে পারি কিনা ভাই বলো তো? তাহলে পি ইকুয়ালস টু এইচ রো ডাব্লিউ জিএস। রো ডাব্লিউ কেন বলতেছি, তুমি দেখো এই রো এল সমান সমান কি এস রো ডাব্লিউ লিখছো, তাহলে আমিও কি করছি, এই যে রো ডাব্লিউ আর এস হচ্ছে এটার সাথে কি করতেছি, ওই রো এল এর মান বসাইছি। তার মানে একটা জিনিস আমি শিওর, আমি যখন এইখানে এই এসটা নিব, তাইলে এইটা মরার আগের দিন পর্যন্ত রো ওয়াটার। ভালো করে খেয়াল করো, আমি যখন এই এসটা নিব, তাহলে এই এস মানে হচ্ছে মরার আগের দিন পর্যন্ত রো ওয়াটার। এই রোটা হচ্ছে সবসময় কি হবে তাহলে, রো ওয়াটার হবে, তার মানে পানির ঘনত্ব হবে। আর এসটা কি হবে তাহলে, এসটা হবে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব, ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তাহলে কোন পদার্থের, আমি যেই পদার্থের চাপ বের করব, আমি যেই পদার্থ নিয়ে কাজ করতেছি সেই পদার্থের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এস। আর রো কিন্তু আবার ওই পদার্থ বসাই দিও না, ঠিক আছে? আমি পারদ নিয়ে কাজ করতেছি, এই রোটাও আবার পারদের বসাই দিছো, আবার এসটাও পারদের বসাই দিছো না। আমি বলছি এসটা আমি যখন নিব তখন এই রোটা সর্বদাই কার হবে, পানির হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা সেম ভাবে যদি করি, তাহলে পি ইকুয়ালস টু এইচ রো ওয়াটার জিএস। এখন আমি যদি এই সেম অঙ্কটাই আগে যেটা করছি সেইটাই যদি আরেকবার করি, তাহলে এখন কি হবে, আগের বার কিন্তু আমাদের কি দেওয়া ছিল, পারদের ঘনত্ব দেওয়া ছিল। এবার আমি বলছি যে না, ঘনত্ব দেওয়া নাই, আমার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, সেক্ষেত্রে কি করব, তাহলে সেম অবস্থা 2 ইন্টু, এইখানে দেখো এই সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যত ম্যাথ করব আমরা সর্বদাই এই এস নিয়েই ম্যাথ করব। এখন এস নিয়ে ম্যাথ করলে একটা সুবিধা আছে, আমাদের ভুল হওয়ার পসিবিলিটিটা কম থাকে, ঠিক আছে? আর এস ছাড়াও কিন্তু অঙ্ক হবে, এস ছাড়াও অঙ্ক হবে, কিন্তু সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এই কারণে আমরা ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম না, সর্বদাই কি করব, চেষ্টা করব যে এসটা নিয়ে করার জন্য। আর এসটা যখনই নিব তখনই কিন্তু বারবারই বলতেছি যে এই রোটা হবে কার, পানির। তাহলে তুমি ছোট করে কি রো ওয়াটার লিখে নিতে পারো, রো ওয়াটার, মানে এই যে ডাব্লিউ লিখতেছি, ডাব্লিউ মানে কি পানি, ঠিক আছে? যাতে আমার দেখে মনে হয় যে না এই ঘনত্বটা কার বসাবো, আমি পানির ঘনত্ব বসাবো। তাহলে পানির ঘনত্ব কত, 1000 ইন্টু জি এর মান কত, 9.81 ইন্টু এস। এইবার আসো এই যে এস, এসটা আমি কত বসাবো, আমি যেহেতু এখানে তরল পদার্থটা নিচে হচ্ছে পারদ, তাহলে পারদের এস কত, 13.6। এখন এইখান থেকে যা মান আসবে সেটাও কিন্তু সেম, নিউটন পার মিটার স্কয়ার অথবা পেস্কেল। একটা জিনিস খেয়াল করো, এইখানে 1000 আর এইখানে যে 13.6, এই দুইটা গুণ করলে কিন্তু আলটিমেটলি ওই যে আমি আগের বার করছিলাম 13,600, একই জিনিস। তার মানে কি আমি ডিফারেন্স কিছু লিখছি না, আগের জিনিস আর এটা একই রকম, কিন্তু ডিফারেন্স হচ্ছে শুধু যে এস এর মান দেওয়া থাকলে আমি এসটা কাউন্ট করব, আর যদি এস দেওয়া না থাকে তাহলে আমি সরাসরি ওইভাবে করতে পারি। অথবা তুমি এস যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই কনস্ট্যান্ট মান আমরা জানি এটা 13.6, পানির ক্ষেত্রে 1, অথবা তেলের ক্ষেত্রে 0.85। এই আপেক্ষিক গুরুত্ব এটা নিয়ে আসলে ক্লিয়ার কিনা সেটা একটু আমারে জানাও তোমরা, বা আপেক্ষিক গুরুত্ব জিনিসটা নিয়ে তোমার কোনো কোশ্চেন আছে কিনা কারো? এখানে দেখো আমরা একটু চাপ নিয়ে কথাবার্তা বলি, যেহেতু আমাদের আলটিমেটলি ওই চাপ নিয়ে টোটালটা, যে বায়ুমণ্ডলীয় চাপ আর হচ্ছে পরম চাপ, গ্যাস চাপ, এই জিনিসগুলো কি আমরা আগে পরিচিত এই জিনিসগুলোর সাথে? আচ্ছা, এখন দেখো আমি তোমার ওই সিজিএস এককটা নিয়ে একটু ক্লিয়ার করি, যে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি হবে। আমি যদি বলি যে পানির ঘনত্ব, তাহলে ঘনত্ব কয় রকমের হতে পারে, একক তিন রকম এককে আছে আমাদের, আমরা জানি। তাহলে একটা সিজিএস হতে পারে, এমকেএস হতে পারে, আর হচ্ছে এফপিএস হতে পারে।
আচ্ছা, এখন দেখো আমি এই মানগুলো মনে হয় জানি যে 1000 কেজি পার মিটার কিউব, তাই না? আমি যদি বলি যে পারদের ঘনত্ব কত, তাহলে সেটা হচ্ছে 13,600 কেজি পার মিটার কিউব। তেলের ঘনত্ব কত, আমি ধরে নিলাম 850 কেজি পার মিটার কিউব। তাহলে এই মানগুলো হচ্ছে তোমার যদি দেওয়া নাও থাকে তাহলে তুমি কনস্ট্যান্ট মান বসাইতে পারো, ঠিক আছে? যদি কোনো মেথড দেওয়া না থাকে আমি চাইলে সেটা কি করতে পারি, বসাইতে পারি। তবে যদি অঙ্কে দেওয়া থাকে, যেই মানই দেওয়া থাকে, মনে করো এখানে 850-এর জায়গায় 800 দেওয়া আছে, তাহলে কিন্তু 800 বসাইতে হবে। মনে করো 1000-এর জায়গায় কি দেওয়া আছে, 917 দেওয়া আছে, তাহলে কিন্তু 917 বসাইতে হবে। তখন আবার এরকম মনে করো না যে প্রশ্নে মনে হয় ভুল আছে, আমি তো 1000 জানি, 1000 দিয়ে অঙ্ক করে দিলাম। তাহলে প্রশ্নে যেই মান দেওয়া থাকবে ওই মান ধরেই অঙ্ক করতে হবে। এখন এই 1000-কে আমি আসলে যদি সিজিএস এ লিখি তাইলে আসলে কি হবে? এখন এইখানে একটা সহজ ফর্মুলা আছে। সহজ ফর্মুলাটা হচ্ছে, তুমি যদি এই 1000-কে অর্থাৎ প্রত্যেকটা এমকেএস এর মানকে আমি যদি পানির যেই ঘনত্ব জানি ওই ঘনত্ব দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে সেটা কি চলে যাবে, সিজিএস এককে চলে যাবে। কেমন? এটা যদি 1000, তাহলে পানির ঘনত্ব কত জানি আমরা, 1000 দিয়ে ভাগ করলে কত, আলটিমেটলি 1। তাহলে 1 গ্রাম পার সিসি। এখন এটা কিন্তু একক কনভার্সন আমি দেখাবো যে ওই কেজি থেকে গ্রাম হলো কিভাবে, মিটার কিউব থেকে সিসি অথবা সেন্টিমিটার কিউব কিভাবে হলো। সেম অবস্থা তুমি চাইলে এটাও করতে পারো। এখন একটা জিনিস দেখো, আমরা বলছি যে একটা সহজ ফর্মুলা আছে। সহজ ফর্মুলা কি, যে এই এমকেএস এর মান যা আছে সবগুলো আমি কি করে দিলাম, যে এই পানির ঘনত্ব যেটা আছে 1000, এই পানির ঘনত্ব দিয়ে ভাগ করে দিচ্ছি সবগুলো। দেখো তাহলে এই 1000 দিয়ে ভাগ করে দিলে যেই মানগুলা পাই সেটা কই চলে গেছে, সিজিএস পদ্ধতিতে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই সিজিএস পদ্ধতিতে তাহলে পানির ঘনত্ব কত, 1। ওই যে সিজিএস পদ্ধতিতে দেখো আরদার ঘনত্ব কত আসছে, 13.6, আর হচ্ছে তেলের ঘনত্ব হচ্ছে 0.85। তুমি যদি এইভাবে না করে তুমি যদি মনে করো যে না ভাই আমি তো এখানে কেজি আছে, কেজিতে গ্রাম বানাবো, এখানে মিটার কিউব আছে, মিটার কিউবকে সেন্টিমিটার কিউব বানাবো, মিটার কিউবকে সেন্টিমিটার কিউব বানাবো, তাহলে আসলে ঘটনাটা কি ঘটে দেখো, কেজি পার মিটার কিউব। তাহলে এই কেজিকে যদি আমি গ্রামে নিতে চাই তাহলে কি করব, 1000 দিয়ে গুণ করব। তাহলে কেজি কোথায় চলে গেছে, 1000 দিয়ে গুণ করার ফলে গ্রামে চলে গেছে। মনে করো এখানে আমি ধরে নিলাম একটু, তাহলে তোমার সুবিধা হবে 1 না ধরে 1000 ধরি, তাহলে আরেকটু মনে হয় বেশি পরিচিত। তাহলে 1000 কেজি পার মিটার কিউব। তার মানে এইটারে যদি আমি গ্রাম পার সিসিতে নিতে চাই তাহলে কি করব, এই 1000-কে লিখলাম 1000। এখন এই কেজিকে আমি কি করব, গ্রামে নিব। গ্রামে নিলে কি করি, 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে কেজি কোথায় চলে গেছে, যখনই 1000 দিয়ে গুণ করছি তখন কেজিটা গ্রামে চলে গেছে। আর মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাব, মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাব, তাহলে ঘটনা কি ঘটবে দেখো, আমি এইটা মনে হয় জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এই মিটার কিউব মানে কয়টা মিটার এখানে ভাই, 3টা মিটার। তার মানে আমি 1 মিটার সমান যদি 100 হয় তাহলে 3 বার 100 দিয়ে গুণ করতে পারি। এইটা তুমি করো পাবা কত, দেখো তুমি আলটিমেটলি কি পাবা, এই তখন মিটার কিউব কই চলে গেছে, সিসি। তখন দেখবে এটা কত আসছে, 1 গ্রাম পার সিসি। এতটুকু ক্লিয়ার না ভাই? এখন দেখো নরমালি হচ্ছে আমরা এই দুইটা এককই থাকে, এমকেএস একক আর হচ্ছে সিজিএস একক। তবে মাঝে মাঝে একটা দুইটা অঙ্কে থাকতে পারে এরকম যে এফপিএস এককে। এফপিএস এককে যদি আমাদের বের করতে বলে, নরমালি বের করতে বলে না, সেই ক্ষেত্রে তারপরেও আমরা বলি যে বের করতে গেলে আমরা জানি এফপিএস এককে পানির কত, 62.5 পাউন্ড পার ফিট কিউব। তাহলে এমকেএস পদ্ধতিতে পানির ঘনত্ব কত জানি,
62.5, পানিরটা হচ্ছে 62.5। এখন কথা হচ্ছে যে ভাই শুধু পানিরটা আমি মুখস্থ করলাম 62.5, কিন্তু ওই পারদেরটা সেটা আবার একটা মাথার উপর প্রেসার পড়ে যাবে না মুখস্থ করা, অথবা এই তেলেরটা আরেকটা প্রেসার পড়ে গেল না মাথার উপরে? না, আমাদের একটা সহজ ফর্মুলা আছে। দেখো এই 62.5 হচ্ছে আমার পানির ক্ষেত্রে। আমি যদি এখন পারদেরটা বের করতে বলি তোমাকে, তাহলে তুমি খুব সহজেই বের করতে পারো। কেমনে? সেটা হচ্ছে আমি পারদের কিন্তু সিজিএস এককে জানি 13.6, তার মানে 13.6 ইন্টু এটার সাথে যদি তুমি 62.5 গুণ করো যা পাবা সেটা। তার মানে হচ্ছে যে এফপিএস এককে যদি আমার বের করতে বলে, তাহলে আমি সিজিএস পদ্ধতিতে যেই ঘনত্বগুলো জানি ওইটার সাথে যদি 62.5 গুণ করে দেই। এখন এই 62.5টা কি? ওই যে পানির আপেক্ষিক পানির ঘনত্ব কোন পদ্ধতিতে? এফপিএস পদ্ধতিতে। সেম অবস্থা তুমি যদি তেলেরটা বের করতে পারো, তাহলে 0.85 ইন্টু হচ্ছে 62.5। তাহলে আমরা বলছি যে এফপিএস পদ্ধতিটা আমাদের লাগে না ওইরকম, তারপরেও যদি একটা দুইটা মেথড আমাদের করতে হয়, সেই কারণে আমরা এটা আগেই বলে রাখলাম যে এফপিএস পদ্ধতিতে পানির ঘনত্ব হচ্ছে 62.5, এবং পারদার যদি আমার তেলেরটা বের করতে বলে, তাহলে আমি যে সিজিএস এর একক জানি 13.6 এবং 0.85, সেটার সাথে শুধু 62.5 গুণ করে দিলে কি হয়ে যাবে? আমার এফপিএস পদ্ধতিতে চলে যাবে। এখন এতটুকুর মধ্যে কার কি কোশ্চেন আছে বলো? আচ্ছা দেখো, আমরা বলতেছিলাম যে একটু চাপ নিয়ে কথা বলবো। তো চাপ নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথম দিনই বলছিলাম যে ভাই এইখানে আমরা যেহেতু হাইড্রোলিক্স পড়তেছি অথবা ফ্লুইড মেকানিক্স পড়তেছি, সেটা হচ্ছে চাপটা হচ্ছে কার? তরলের চাপ এবং কাজ, এই দুইটা জিনিস নিয়ে আমরা বলছি ম্যাক্সিমাম কথাবার্তা বলবো, যে চাপ আর হচ্ছে কাজ কার? তরলের। আচ্ছা, আমরা চাপ যদি বের করতে চাই, তাহলে চাপ বের করতে গেলে আমাদের এইরকম কোনো কিছু শুনছি কিনা দেখো তো, যে বায়ুমণ্ডলীয় চাপ। এটা কি আমরা জানি যে বায়ুমণ্ডলীয় চাপ? এখন এই বায়ুমণ্ডলীয় চাপটা কি আসলে? তাহলে বায়ুমণ্ডলীয় চাপ যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কনস্ট্যান্ট মান আছে, যেটা আমরা সবাই জানি যে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 atm, মানে অ্যাটমসফেরিক প্রেসার। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 1 atm, মানে হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার, অথবা এটারে আমরা জানি 101.325 এত নিউটন পার মিটার স্কয়ার অথবা পেস্কেল। সেটার এরকমও লিখে অনেকে 101.325 ইন্টু 10 কিউব। একই কথাই তো, এখানে যদি 3 ঘর আগে দশমিক লেখো, তাহলে তুমি কি করতে পারো? 10 কিউব দিতে পারো, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। অথবা কেউ কেউ এরকম লেখে 101.325 কিলো নিউটন পার মিটার স্কয়ার। অথবা কেউ এরকম লেখে 1.01 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এখন কথা হচ্ছে যে ভাই মাথার মধ্যে চাপ পড়ে গেছে, কিন্তু অনেকগুলো মান বলে ফেলছি একসাথে। আমি প্রথমত একটা শিখবো যে কোনো। এখন এইটা শিখতে গেলে একটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এটা কিন্তু কনস্ট্যান্ট এরকম না যে আমাদের গাজীপুরে হচ্ছে 101.325, আমি যদি ঢাকা যাই তাহলে ঢাকা পলিটেকনিকে মনে হয় এটা তার থেকে কমে যাবে বা বেড়ে যাবে, ময়মনসিংহ পলিটেকনিকে গেলে কমে যাবে বেড়ে যাবে, রংপুরে গেলে কমে যাবে বেড়ে যাবে, এরকম না কিন্তু। তাহলে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ যেটা, সেটা এই বাংলাদেশের সব জায়গায় বা পৃথিবীর সব জায়গায় কি কনস্ট্যান্ট, ঠিক আছে? 101.325, অথবা তুমি চাইলে 1 atm বলতে পারো। এখন এইখানে একটু কথা আছে যে এই বায়ুমণ্ডলীয় চাপটা আসলে কাজ করে কিভাবে এবং কার উপরে কাজ করে। এখন স্বাভাবিক অবস্থায় দেখো, বায়ুর তো একটা ওজন আছে, এই ওজনের জন্য হচ্ছে এই বায়ুমণ্ডলীয় চাপটা কাজ করে। এখন আমার মাথার উপরেও কিন্তু 101.325 কাজ করতেছে, তোমার মাথা, তোমাদের প্রত্যেকের মাথার উপরে কাজ করতেছে। এখন একটা শিশু যে আজকে জন্মগ্রহণ করছে, তার মাথার উপরেও কিন্তু 101.325 কাজ করতেছে। এবং আমরা যদি স্বাভাবিক অবস্থায় বলি যে এই একটা চাপের পরিমাপ 10টা হাতির ওজনের সমান,
তার মানে দেখো আমরা স্বাভাবিকভাবে মাথায় অনেক বেশি চাপ নিয়ে কাজ করি, তাই না? মানে অটো কিন্তু চাপ চলেই আসছে আমাদের, তার মানে কত বেশি পরিমাণ চাপ নিয়ে আমরা কি বেঁচে আছি, এটা কিন্তু কনস্ট্যান্ট মান। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বলছি যে এই মানটা আসলে আসে কিভাবে। বাদ বাকিগুলো মুছে দিলাম, সবগুলো কিন্তু একই বলছি, 101.325 নিউটন পার মিটার স্কয়ার অথবা পেসকেল। এই মানটা যে আসছে সেটা কিভাবে আসছে? না না, দশমিক যদি দেও তুমি তাহলে 10⁻³ দিতে হবে। আমি মনে হয় বারবার দশমিক বলে ফেলতেছি, তাই না? আচ্ছা এটা দশমিক না, 101.325, ঠিক আছে। আর যদি আমরা দশমিক দেই তাহলে দশমিক দিয়েই বলি, 101.325 ইন্টু 10³ নিউটন পার মিটার স্কয়ার। এ ভাই একই কথা না? দেখো তো আগে যা লিখছি আর এটার মধ্যে ডিফারেন্স কিছু আছে? এই যে এইখানে 3 ঘর আগে আমি কি করছি, দশমিক দিছি, এই কারণে আমি 10³ দিছি। আমি যদি 5 ঘর আগে দশমিক দেই তাহলে 10⁻³ কি দিতাম, 5 দিতাম। আমি যদি 10 ঘর আগে দশমিক দেই তাহলে কি দিব, 10⁻10 দিব। ঠিক আছে, জানি তো এটা, তাই না? (0.76 মিটার অফ মার্কারি অথবা 76 সেন্টিমিটার অফ মার্কারি অথবা 760 মিলিমিটার অফ মার্কারি। এখন এইটা লেখার মানে কি? দেখো এইটা লেখা আর এটা লেখা একই কথা, এটা লেখা এটা লেখা একই, এটা লেখা এটা লেখা একই, একটা হচ্ছে এককে কনভার্সন করা। তার মানে এই যে মানটা সেটা হচ্ছে 0.76 মিটার অফ এইচজি। এইচজি মানে কি, এটা পারদের এককে কনভার্সন করছে এবং ওই চাপটাকে পারদের উচ্চতায় কনভার্ট করছে। চাপটাকে কি করছে, পারদের উচ্চতায় কনভার্ট করছে। এখন নরমালি হচ্ছে আমরা যখন কোনো কথাবার্তা বলি সেই ক্ষেত্রে সবসময় পানির এককে কনভার্সন নিয়ে আমরা করি। এইখানে কিন্তু উল্লেখ করে দিছে হেরা পারদ 0.76 মিটার অফ মার্কারি। তাহলে এই মার্কারির জায়গায় আমি কি করব, পানিতে কনভার্ট করব। পানিতে কনভার্ট করতে গেলে কি করা লাগে সেটা আমরা শিখব। সেম অবস্থা, শুধু এই মিটারে কি করছে ওরা, সেন্টিমিটার নিছে। তাহলে মিটারে সেন্টিমিটার নিলে কি করব, 100 দিয়ে গুণ করব। আর এই মিটারে যদি মিলিমিটার নেই তাহলে 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে গুণ করছে 760 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা দেখো, আমি যদি এখন বলি তোমারে এরকম যে এই এককটা তাহলে আসে কিভাবে, এইখান থেকে এই মানটা কিভাবে আসে, 101.325 ইন্টু 10³। দেখো আমি মনে হয় এটা জানি, P = H রো জি এস, এই রোটা হচ্ছে ওয়াটার, এটা জানি না? তাহলে এটা যদি জানি তাহলে তুমি মান বসাও। এই এইচ মানে হচ্ছে উচ্চতা, তাহলে এই উচ্চতাটা কি, এই যে দেখো এখানে দেওয়া আছে 0.76 মিটার, তাহলে 0.76 মিটার ইন্টু এই রোটা কি, এই রোটা বলছে আমরা মরার আগের দিন পর্যন্ত রো ওয়াটার, যখন আমি এস কাউন্ট করব তাহলে 1000 ইন্টু জি এর মান জানি 9.81 ইন্টু এই এস, এসটা কার হবে ভাই, পানির এস নাকি? এখন দেখো তোমার খেয়াল করতে হবে এখানে কি লেখা, 0.76 মিটার অফ মার্কারি, তাহলে এস হচ্ছে কার হবে, মার্কারির হবে। যদি 0.76 মিটার অফ পানি থাকতো তাহলে এস হইতো কার, পানির। যদি বলা থাকতো 0.76 মিটার অফ অয়েল, তাহলে এই এসটা কার হইতো, অয়েলের হইতো। যেহেতু আমাদের মার্কারি বলা আছে তাহলে মার্কারির এস আমি জানি 13.6। এইখানে তুমি এটারে ক্যালকুলেশন করে দেখবা যে আলটিমেটলি এটা আসে। তার মানে আমরা বলতে পারি যে কেউ যদি বলে 0.76 মিটার অফ মার্কারি, তার কথাও রাইট। কেউ যদি বলে 101.325 নিউটন পার মিটার স্কয়ার, তার কথাও রাইট। কেউ যদি এগুলা বলে সেটাও রাইট। এখন কথা হচ্ছে এই মানটা তাহলে আসে কিভাবে, মানে এটা কই পাইছে ওরা, বিজ্ঞানীরা এটা পাইছে কোথায়? এই এতটুকু আগে ক্লিয়ার কিনা সেটা বলো, তারপরে আমি বলতেছি এটা কই থেকে আসছে। তাহলে আমাদের কিন্তু এই মানটা মুখস্থ রাখতে হবে, 0.76 মিটার অফ মার্কারি, যেটা কনস্ট্যান্ট মান। অথবা তুমি চাইলে এটাও মুখস্থ রাখতে পারো, 101.325 ইন্টু 10³ এটা হচ্ছে আমরা বলছি বায়ুমণ্ডলীয় চাপ, এবং এই বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা আমাদের প্রত্যেকের উপরই কাজ করতেছে।
এই চাপটা তো কম বেশি হইতে পারবে না ভাই, এটা আল্লাহ প্রদত্ত। বায়ুমণ্ডলের যে চাপ সেটা এই বায়ুমণ্ডলের মধ্যে সেম থাকবে। এখন আমি যদি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি, তুমি যদি মাউন্ট এভারেস্টে যাও, তাহলে এই চাপটা কি সেম থাকবে? না। আমরা যতই আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো ততই কি হইতে থাকবে, এই চাপের পরিমাণ কমতে থাকবে। আচ্ছা, চাপের পরিমাণ যদি কমে সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয়, আমাদের কিন্তু নিঃশ্বাস নিতে পারি না আমরা, তখন আমাদের ওই যে অনেক সময় কি হয়, রক্ত বমি চলে আসে কিন্তু। এবং আরেকটা জিনিস খেয়াল করবা তুমি, যে পাহাড়ের উপরে রান্না করা খুব কষ্টসাধ্য। এই কথাটা মনে হয় তোমরা আগে পড়ে আসছো কোথাও, পাহাড়ের উপরে রান্না করা কষ্টসাধ্য বা বেশি সময় লাগে। কেন? যখনই চাপের পরিমাণ কমে যায় তখন কি হয়, পানির স্ফুটনাঙ্ক কমে যায়। পানির স্ফুটনাঙ্ক কমে যায়, তার মানে কম তাপমাত্রায় পানি বাষ্প হয়ে যায়। তার মানে মনে করো তুমি রান্না করার জন্য যতটুকু পানি দিছো, এই পাতিল ভরে পানি দিছো, তুমি যখন এখানে তাপ দিতেছো পানি বাষ্প হয়ে উড়ে গেছে, তরকারি সিদ্ধ হয় নাই, সবজি সিদ্ধ হয় নাই, তার আগেই পানি বাষ্প হয়ে উড়ে গেছে। কেন? কারণ ওই জায়গায় হচ্ছে কি, চাপের পরিমাণ কম। এই কারণে দেখবা পাহাড়ের উপরে যারা রান্না করে তারা প্রেসার কুকার দিয়ে রান্না করে। প্রেসার কুকার হচ্ছে একটা বদ্ধ পাত্র, যার হচ্ছে কি বাহিরের বায়ুমণ্ডলীয় চাপের একটা কোনো প্রভাব নাই। বাহিরের বায়ুমণ্ডলীয় চাপের প্রভাব কিন্তু নাই। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে। অবশ্যই ভাই, প্রথমে বলছি না, বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, 1 atm, 1 atmospheric pressure, 0.76 মিটার অফ এইচজি, 76 সেন্টিমিটার অফ এইচজি, 760 মিলিমিটার অফ এইচজি, অথবা 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব নিউটন পার মিটার স্কয়ার, সব বলা যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই যে 0.76 মিটার অফ এইচজি অথবা 76 সেন্টিমিটার অফ এইচজি, এই কথাটা আসলে আসছে কই থেকে? দেখো, এটা বিজ্ঞানীরা যখন পরিমাপ করছে তখন তারা একটা সমুদ্রের পাড়ে গিয়ে, মনে করো একটা থার্মোমিটার আছে বা একটা কাঁচ নল আছে, মনে করো এরকম একটা কাঁচ নল আছে, একটা কাঁচ পাত্র আছে, তাহলে এই কাঁচ পাত্রের মধ্যে ওরা পারদ বসছে, পারদ দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। সাপোজ মনে করো এই কাঁচ পাত্রটা হচ্ছে, আমি ধরে নিলাম 100 সেন্টিমিটার, কাঁচ পাত্রটা 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার কি করছে ওরা, পারদ দিয়ে পূর্ণ করছে, এইচজি। সেম অবস্থায় একটা বড় পাত্রের মধ্যে ওরা কি করছে, এখানেও এইচজি নিয়ে রাখছে। এটার কোনো হাইটের উপরে আমার কোনো ইফেক্ট নাই, ঠিক আছে, এটা হাইট যা ইচ্ছা হইতে পারে। এখন ওরে নিয়ে আমি কি করছি, এরকম তো মনে করো গ্লাসের মতো থাকে সে, ওরে নিয়ে হঠাৎ করে এটার মধ্যে ডুবাই রাখছি, তাহলে এটার মধ্যে ডুবাই দিলাম আমি হঠাৎ করে। তাহলে হঠাৎ করে যদি আমি ডুবাই দেই, তাহলে একটা পর্যায়ে গিয়ে কি হবে, এই গ্লাসের বা পাত্রের, চিকন পাত্রের বা নলের এই পারদগুলো আস্তে 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 এটা দিয়ে নিচের দিকে যাওয়া শুরু করবে। কিন্তু কতক্ষণ যাবে দেখো, একটা পর্যায়ে গিয়ে সে কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। সেটা কোন পর্যায়ে আমরা বলতে পারি, 76 সেন্টিমিটার সে যখন নিচে নামবে, তার মানে এইটাতে 76 সেন্টিমিটার পর্যন্ত যখন পারদ আছে, তারপরে সে কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তখন আর এর থেকে বাইরে কি হবে না, বা এই পাত্র থেকে বাহির দিক দিয়ে কোনো কি হবে না, পারদ বের হবে না। তার মানে ওইখান থেকে ওরা হিসাব করছে যে বাতাসের মধ্যে যেই চাপটা আছে, অথবা ওই সমুদ্রের পাড়ে যেই চাপটা আছে, সেটা হচ্ছে এই 76 সেন্টিমিটার অফ এইচজি। যেহেতু আমি কি নিয়ে কাজ করতেছিলাম, পারদ নিয়ে কাজ করতেছিলাম, এই কারণে ওরা এটা পরে কনভার্সন করে দিছে যে 76 সেন্টিমিটার অফ এইচজি। এই 76 সেন্টিমিটারে আমরা তখন লিখছি যে 0.76। তারপরে আমি আরেকবার রিপিট করি, আমরা বললাম যে আমরা একটা চিকন নল বা একটা বিকার নিলাম বা একটা পাত্র নিলাম, এটা দৈর্ঘ্য কত, 100 সেন্টিমিটার, এবং এটার ভিতরে আমি কি করলাম, পারদ দিয়ে পরিপূর্ণ করলাম। পাশাপাশি আরেকটা বাটিতে মনে করো, অথবা আরেকটা গামলায়, অথবা আরেকটা বড় পাত্রের মধ্যে আমি পারদ নিলাম। তো পারদ নেওয়ার পরে এই যে বিকারটা আছে বা নলটা আছে, এই নলটারে আমি উল্টায় এটার ভিতরে ঢুকাই দিলাম। এখন উল্টায় যদি ঢুকাই দেই, তাহলে এদিকটা তো মুখ নিচের দিকে, তাহলে বের হয়ে পড়ে যাওয়ার কথা কিন্তু। তাহলে কি হবে, এই দিক দিয়ে কিছু পরিমাণ বের হয়ে ওই পাত্রের মধ্যে জমা হবে, কিন্তু কতক্ষণ পর্যন্ত বের হবে, আমার কিন্তু টোটাল দৈর্ঘ্য ছিল কত, 100 সেন্টিমিটার। এই 76 সেন্টিমিটার পর্যন্ত যখন এটা পারদ থাকবে ততক্ষণ পর্যন্ত সে বের হবে।
76 সেন্টিমিটার পর্যন্ত যখন পারদ থাকবে, মানে 76 সেন্টিমিটারের বেশি পর্যন্ত যখন থাকবে তখন বের হবে। যখন এসে 76 সেন্টিমিটারের মধ্যে চলে আসছে, তারপরে সে অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। সেটা কিন্তু পরীক্ষিত এবং বিজ্ঞানীরা পরীক্ষা করে একটা কনস্ট্যান্ট মান দাঁড় করেছে। সেক্ষেত্রে এইখানে আমরা এই মানের এক্সচেঞ্জ করে আলাদা কোনো কিছু বলা যাবে না। এইখান থেকে কিন্তু আমরা বলতেছি ওই যে যেটা আসছে যে বায়ুমণ্ডলের চাপ কত 76 সেন্টিমিটার অফ এইচজি, অথবা 1 অ্যাটমসফেরিক প্রেসার, অথবা 101.325 ইন্টু 10 কিউব নিউটন পার মিটার স্কয়ার। এই বায়ুমণ্ডলের চাপ ক্লিয়ার না ভাই? আচ্ছা, তার মানে আমরা বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হইলাম। এখন আসি আমরা গ্যাস চাপ। গ্যাস চাপ জিনিসটা কি? আচ্ছা, আমরা ওই যে প্রথমেই যে বারবার বলতেছি যে আমরা এখানে আসলে মূল যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে চাপ আর হচ্ছে কাজ। তাহলে তরল পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ পরিমাপ করার জন্য আমরা কি করি? ম্যানোমিটার ইউজ করি, তাই না? তাহলে এই ম্যানোমিটার দিয়ে আমরা যেই পরিমাপটা পাই বা যেই চাপটা পরিমাপ করি সেটাকে আমরা বলতে পারি গেজ চাপ। অথবা চাপ পরিমাপক যন্ত্র দিয়ে যেই চাপটা আমরা পাই পরিমাপ করে সেটাই হচ্ছে গেজ। গেজ মানে কি? ওই যে আইডিয়া করে না, গেজ করি। তার মানে আমরা বলতে পারি যে এই চাপ পরিমাপক যন্ত্র দিয়ে আমরা যেই চাপটা পরিমাপ করে পাই সেটাই হচ্ছে আমাদের গেজ চাপ। তার মানে এই গেজ চাপটা কি হইতে পারে? পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এখন কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে আমরা এইটা বলতে পারি যে গ্যাস চাপটা যখন বায়ুমণ্ডলীয় চাপের থেকে কি হবে? বেশি হবে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু ভাই আমরা এই যে একটু আগে দেখে আসছি 101.325 ইন্টু 10 কিউব। এর থেকে যদি বেশি হয় তাহলে সেটা হবে ধনাত্মক গ্যাস চাপ অথবা পজিটিভ গ্যাস চাপ। আর চাপটা যদি বায়ুমণ্ডলীয় চাপ থেকে নিচে থাকে মানে কম হয় তাহলে সেটা আমরা তখন কি বলবো? ঋণাত্মক গ্যাস চাপ অথবা নেগেটিভ গ্যাস চাপ। ঠিক আছে? এই গ্যাস চাপ কি ক্লিয়ার না বুঝো নাই? আমরা বলছি গ্যাস চাপটা কি? গ্যাস চাপ হচ্ছে যখন আমরা কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করব সেটা চাপ পরিমাপক যে কোনো যন্ত্র দিয়ে আমরা যখন পরিমাপ করব তখন সেটাকে আমরা বলবো কি? গ্যাস চাপ। তবে আমরা যেহেতু কি করি নরমালি ম্যানোমিটার দিয়ে চাপ পরিমাপ করি, ঠিক আছে? তাহলে আমরা ম্যানোমিটার দিয়ে যেই রিডিংটা পাবো সেটাই হচ্ছে কি? গ্যাস চাপ। ঠিক আছে? আচ্ছা, এখন বায়ুমণ্ডলীয় চাপ বলছি, গ্যাস চাপ বলছি, এখন আসি একটু পরম চাপ অথবা ইংরেজিতে আমরা যেটারে বলি যে অ্যাবসলিউট প্রেসার। আচ্ছা, পরম চাপটা হচ্ছে দেখো বায়ুমণ্ডলীয় চাপ এবং গ্যাস চাপের সমষ্টিকে কি বলা হয়? পরম চাপ বলে। তার মানে আমরা এরকম লিখতে পারি পরম চাপ সমান সমান তাহলে এই পরম চাপ সমান সমান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ যোগ হচ্ছে গ্যাস চাপ। তার মানে আমাকে যদি কোনো ম্যাথে পরম চাপ বের করতে বলে, আমাকে কোনো ম্যাথে পরম চাপ বের করতে বলছে, তাহলে আমরা কি করব? ওই যে পরিমাপ করব যে যন্ত্র দিয়া ওই যন্ত্রের সাথে কি করে দিব? বায়ুমণ্ডলীয় চাপটা যোগ করে দিব। তাহলে আমি কি পাবো? পরম চাপ পাবো। আমরা দেখো বলতেছিলাম পরম চাপ সমান সমান বায়ুমণ্ডলীয় চাপ যোগ হচ্ছে গ্যাস চাপ। তার মানে একটু আগে আমরা কিন্তু বলছিলাম গ্যাস চাপটা কয় রকমের হইতে পারে? দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে কি পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এইখানে পজিটিভ গ্যাস চাপ পাও তার মানে স্বাভাবিক অবস্থায় আমরা যেটা জানি এটা সূত্র। আর যদি এই গ্যাস চাপটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভ চাপ হলে কি হবে? এই বায়ুমণ্ডলীয় চাপ থেকে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে কিনা? আমরা নেগেটিভ যে চাপটা আছে সেটারে নেগেটিভ চিহ্নটা উঠায় আমরা কি লিখি? ভ্যাকুয়াম প্রেসার লিখি বা ভ্যাকুয়াম চাপ লিখি। ঠিক আছে? তুমি চাইলে সেটারে ভ্যাকুয়ামও লিখতে পারো অথবা তুমি যদি ওই নেগেটিভের মধ্যে রেখে দাও সেটাও হবে। ঠিক আছে? কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা বেটার সেটা হচ্ছে নেগেটিভটা উঠে আমরা কি লিখি? ব্র্যাকেটে লিখে দিই ভ্যাকুয়াম, তাই না?
তাহলে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে গ্যাস চাপ, গ্যাস চাপটা হচ্ছে নেগেটিভ গ্যাস চাপ। এই 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 নেগেটিভ আবার নেগেটিভ নেগেটিভ পজিটিভ করে ফেলো না, এটা আমি নেগেটিভ চিহ্ন দিছি কারণ কি এই গ্যাস চাপ যেটা আছে সেটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে কি আসবে, নেগেটিভ আসবে। তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি তোমারে, তুমি পরম চাপ যখন বের করবা তাহলে খেয়াল রাখতে হবে যে গ্যাস চাপটা কি পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমরা কি করে দেব, যোগ করে দেব বায়ুমণ্ডলীয় চাপের সাথে, আর যদি নেগেটিভ হয় তাহলে কি করে দেব, বায়ুমণ্ডলীয় চাপ থেকে বিয়োগ করব। এখন আজকে আমাদের এই যে লাস্ট যে একটা সম্পর্ক দেখাবো, যে এই পরম চাপ, বায়ুমণ্ডলীয় চাপ এবং গ্যাস চাপ এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, আমাদের এই সম্পর্ক দেখাই আজকে ক্লাস শেষ। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো এবং এটা ইম্পর্টেন্ট। দেখো আমরা প্রথমত একটা স্থির ডেটাম লাইন ধরতে পারি, এটা হচ্ছে স্থির, মানে এটা কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। তাহলে আমি বললাম যে স্থির ডেটাম লাইন। আচ্ছা, এটারে আমরা বলতেছি স্থির ডেটাম লাইন। এখন দেখো তাহলে এইরকম একটা জায়গার মধ্যে আমি দিলাম একটা পরিবর্তনশীল ডেটাম লাইন। পরিবর্তনশীল কেন বলতেছি, সেটা কি হইতে পারে, উঠানামা করতে পারে, কম বেশি হইতে পারে। তাহলে এটারে আমরা বললাম কি পরিবর্তনশীল ডেটাম লাইন। তাহলে প্রথমত যেই দুইটা দাগ দিছি, একটা হচ্ছে কি স্থির ডেটাম লাইন আর একটা হচ্ছে পরিবর্তনশীল ডেটাম লাইন। এখন স্থিরটার ক্ষেত্রে আমরা বলছি কি যে সেই লাইনটা কি থাকবে, স্থির থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে। আর পরিবর্তনটা কি হতে পারে, উপরে নিচে উঠানামা করতে পারে। আমি একটা কাজ করতে পারি, আমি যদি বলি যে এই স্থির ডেটাম লাইন থেকে পরিবর্তনশীল ডেটাম লাইন যেটা আছে এইটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের লাইন, অথবা এতটুকু জায়গার মধ্যে যেই চাপটা কাজ করবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এতটুকু জায়গার মধ্যে যেই চাপটা কাজ করবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে আমি তখন এখানে লিখতে পারি যে বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে কি আমি যদি কোনো মান পাই সেটা এখান থেকে এতটুকু হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা পরম চাপ পড়ে আসছিলাম কি, যে বায়ুমণ্ডলীয় চাপের সাথে কি করতে হবে, গ্যাস চাপ যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। তার মানে গ্যাস চাপটা যখন পজিটিভ থাকবে তখন কি হবে, আমরা বলছিলাম ওই চাপটা বায়ুমণ্ডলীয় চাপের থেকে কি হবে, বেশি হবে। তার মানে এই এতটুকু যদি বায়ুমণ্ডলীয় চাপ হয় তাহলে গ্যাস চাপটা অবশ্যই তখন কি বায়ুমণ্ডলীয় চাপের উপরে থাকবে এরকম কোন জায়গায়। তখন আমি কি বলতে পারি না যে ভাই এইখান থেকে এতটুকু হচ্ছে কি গ্যাস চাপ। এ দেখো আবারও রিপিট করতেছি, আমরা বলছিলাম যে বায়ুমণ্ডলীয় চাপের থেকে গ্যাস চাপটা বেশি থাকবে কখন, যদি গ্যাস চাপটা পজিটিভ হয়। ঠিক আছে, আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, বায়ুমণ্ডলীয় চাপের নিচে থাকবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিছি যে গ্যাস চাপটা কি পজিটিভ আছে, এই কারণে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের উপরে আছে। তাহলে এই গ্যাস চাপ আর বায়ুমণ্ডলীয় চাপ দুইটারে একসাথে আমরা কি লিখতে পারি, এটা লেখা যাবে যে পরম চাপ। পরম চাপ কই থেকে পাবা তুমি, এই গ্যাস চাপ আর বায়ুমণ্ডলীয় চাপ দুইটারে যখন তুমি যুক্ত করবা, বা এই দুইটা চাপের সমষ্টিকে আমরা কি বলতে পারি, এই পরম চাপ বলতে পারি। এতটুকুর মধ্যে আগে বলো তো, আমরা এটা যেহেতু ইম্পর্টেন্ট জিনিস, সেটা এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। তাহলে আমরা কিন্তু বলতেছি যে এটা বায়ুমণ্ডলীয় চাপ, এটা হচ্ছে গ্যাস চাপ। ঠিক আছে, তার মানে এটা যেহেতু এ পয়েন্ট ধরছি, তুমি চাইলে এটা বলতে পারো গ্যাস চাপ এতে। ঠিক আছে, তার মানে এই দুইটা চাপের যখন আমরা যোগ করব তাহলে আমি পরম চাপ পাবো। এখন কথা হচ্ছে যে ভাই এটা তো স্বাভাবিক, এজ ইউজুয়াল আমি জানলাম যে গ্যাস চাপ যদি পজিটিভ হয় তাহলে কি হবে, ওই বায়ুমণ্ডলীয় চাপের উপরে থাকবে। যদি নেগেটিভ হয় তাহলে আসলে ঘটনা কি ঘটবে, দেখো যদি নেগেটিভ হয় তার মানে আমরা কিন্তু বলছিলাম নেগেটিভ হইলে সেটা বায়ুমণ্ডলীয় চাপের কি কই চলে যাবে, নিচে চলে আসবে। নিচে চলে আসবে কি এরকম কোন জায়গায়, তখন আমি বলতে পারি যে এইখান থেকে এতটুকু হচ্ছে কি গ্যাস চাপ। এখন এই গ্যাস চাপ মানে কি, ওই যে একজন বলছিল যে ভাই এটা ভ্যাকুয়াম হইতে পারে, তাহলে আমি কি লিখতে পারি না শূন্য গ্যাস চাপ। শূন্য গ্যাস চাপ মানে কি নেগেটিভ। ঠিক আছে, শূন্য গ্যাস চাপ বা শূন্য গ্যাস চাপ মানে হচ্ছে নেগেটিভ। সেটারে তুমি দেখবা কিছু কিছু বই এই জায়গায় কি লিখছে, শুধু শূন্য চাপ লিখে দিয়েছে, কিছু কিছু বইয়ে
শুধু শূন্য চাপ লিখে এসে, অথবা তুমি যদি শূন্য চাপ না লিখে এইখান থেকে এতটুকু গেস চাপ লিখো, সেটাও কিন্তু হবে। আমরা বলছি এইখান থেকে এতটুকু তুমি যদি শূন্য চাপ না লিখে তুমি যদি গেস চাপও লিখো এবং ব্রেকেট দিয়ে দাও মাইনাস অথবা নেগেটিভ গেস চাপ, সেটাও কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে এইখান থেকে এতটুকু যেটা আমরা বলতেছিলাম বায়ুমণ্ডলীয় চাপ, কারো মাইক কি অন করা আছে? আমরা মনে হয় একটা জিনিস বলতে পারি যে ভাই এই যে এইখান থেকে এতটুকু আমরা যেটা বারবারই বলতেছি বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ কি চেঞ্জ হয়ে গেছে? আমার কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ চেঞ্জ হয় নাই, তার মানে বায়ুমণ্ডলীয় চাপ যেটা আছে আমার সেইটাই আছে, কিন্তু শূন্য চাপটা কি হয়ে গেছে অথবা নেগেটিভ গ্যাস চাপটা কি হয়ে গেছে বায়ুমণ্ডলীয় চাপ থেকে নিচে চলে আসছে। এখন আমি যদি পরম চাপ বের করতে চাই, তাহলে তুমি দেখো এই জায়গায় কিন্তু পড়ে আসছো, বোর্ড একটু ছোট হয়ে গেছে তাই না? এটার নিচে লিখলে কি দেখা যায়? এটা নিচে লিখলে দেখা যাবে বলো তো ভাই? এটা দেখো তো আমরা লিখছিলাম কিনা আগে, যে পরম চাপ সমান সমান বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস গ্যাস চাপ। মাইনাস গ্যাস চাপ কখন বলতেছিলাম? যে গ্যাস চাপটা যখন তুমি নেগেটিভ পাবা অথবা বায়ুমণ্ডলীয় চাপ থেকে কি পাবা কম পাবা, তার মানে তখন কিন্তু আমি বলতে পারি যে ভাই এই গ্যাস চাপটা কি করতে হবে বায়ুমণ্ডলীয় যে চাপ আছে সেইখান থেকে বিয়োগ করতে হবে। এখন দেখো এইখান থেকে এতটুকু কি আমার এই বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে এই বায়ুমণ্ডলীয় চাপ থেকে এইখানে মনে হয় শূন্য চাপ না লিখে আমি তোমাদের গ্যাস চাপ লিখলে তোমরা মনে হয় খুব সহজে বুঝবা। এই ব্রেকেটে নেগেটিভ লিখে দিলাম, তাহলে গ্যাস চাপ, তাহলে এই টোটাল বায়ুমণ্ডলীয় চাপ থেকে আমি যদি এই গ্যাস চাপটা বাদ দেই তাহলে আমি এইখান থেকে যে এতটুকু পাবো এটা কি পাবো পরম চাপ। এইটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস শেষ করব। এখন এই ক্লাস শেষ করার আগে এইটা নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, এবং কোশ্চেন থাকতে পারে, এটা কিন্তু মানে একটু অন্যরকম মনে হচ্ছে তাই না? যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমার বলো, আমরা চেষ্টা করবো সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার। তাহলে আমরা আরেকবার রিপিট করতেছি, দেখো আমরা বলছি যে পরম চাপ সমান সমান ছিল আমাদের গ্যাস চাপ যোগ বায়ুমণ্ডলীয় চাপ, কিন্তু ভাই এখানে কিন্তু আমি নেগেটিভ লিখছি। কখন নেগেটিভ? আমরা বলছি যে এইটা যখন নেগেটিভ হবে, মানে এই গ্যাস চাপটা যখন নেগেটিভ হবে অথবা ভ্যাকুয়াম হবে তখন হচ্ছে মাইনাস। স্বাভাবিক অবস্থায় তাহলে আমরা যদি এইখান থেকে এতটুকু করে বায়ুমণ্ডলীয় চাপ ধরি তাহলে বায়ুমণ্ডলীয় চাপের উপরে কি থাকবে গ্যাস চাপ থাকবে। কখন? যখন গ্যাস চাপটা কি থাকবে পজিটিভ থাকবে। তাহলে গ্যাস চাপ আর বায়ুমণ্ডলীয় চাপ দুইটা যদি আমি যোগ করি একসাথে তাহলে আমি কি পাবো এই পরম চাপ পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক নিয়ম। এখন কথা হচ্ছে গ্যাস চাপটা যদি নেগেটিভ হয় অথবা ভ্যাকুয়াম হয় তাহলে আসলে ঘটনা কি ঘটে? ঘটনা হচ্ছে যে এই বায়ুমণ্ডলীয় চাপ যেটা আছে এইটা কিন্তু ফিক্সড। ওই যে আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে এটা গাজীপুরে যা, তুমি যদি রংপুরে যাও, তুমি যদি ঢাকায় যাও একই। তার মানে এই বায়ুমণ্ডলীয় চাপটা আমাদের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়ে গেছে আমার গ্যাস চাপ। এখন দেখো গ্যাস চাপটা আগে কি ছিল বায়ুমণ্ডলীয় চাপের উপরে ছিল, কারণ কি পজিটিভ। এবার গ্যাস চাপটা বায়ুমণ্ডলীয় চাপের নিচে চলে আসছে, কারণ কি এবার হচ্ছে গ্যাস চাপটা নেগেটিভ। এখন যেহেতু নিচে চলে আসছে আমরা আবার এটা জানি যে পরম চাপ সমান সমান বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস হচ্ছে গ্যাস চাপ। তাহলে এই বায়ুমণ্ডলীয় চাপ থেকে আমরা যদি গ্যাস চাপটা বিয়োগ করি তাহলে আমি কি পাবো পরম চাপ পাবো, ঠিক আছে? তাহলে এই গ্যাস চাপ এবং পরম চাপ বায়ুমণ্ডলীয় চাপ এই তিনটার ফর্মুলা, তিনটা চাপের যেই সম্পর্কটা আমরা দেখাইলাম, এবং দুইভাবেই যখন গ্যাস চাপ পজিটিভ তখন এই ফর্মুলা, যখন গ্যাস চাপ নেগেটিভ তখন এইভাবে। এখন কথা আছে যে পরীক্ষার মধ্যে যদি আসে তোমাদের তাহলে কিন্তু এই পুরোটাই দেখাইতে হবে, এরকম না যে আমি ধরে নিলাম গ্যাস চাপ পজিটিভ দিয়ে আমি শুধু এই প্রথম টুক সম্পর্ক দেখাই দিলাম, এটা করলে হবে না, অথবা পরের টুক করলেও হবে না, পুরোটাই দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মেবি ক্লাস আজকের মতো এখানেই শেষ। তোমরা হচ্ছে নেক্সট ক্লাস যেটা আছে অবশ্যই ফ্লুইডের ক্লাস, এর পরের যে ক্লাসটা হবে সেখানে ক্লাস করার আগে যে বিগত দুইটা ক্লাস আছে সেই দুইটা ক্লাসে পড়াশোনা কমপ্লিট করে দেন আসবা, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর তোমরা যারা আমাদের এই কোর্সে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, অথবা হচ্ছে আমাদের পেজে মেসেজ করতে পারো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো আমি একটু বলে দিই। একটা 01923345657 অথবা 01717434608, এই দুটো নাম্বার। তোমরা যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, আর আমাদের এই পুরো মাসটাই হচ্ছে ফ্রি ক্লাস থাকবে প্রত্যেকটা টপিক্সের। সো তোমরা ফ্রি ক্লাসগুলো দেখে দেন হচ্ছে জাজ করে দেন হচ্ছে আমাদের কোর্সে এনরোল করতে পারবা। আর আরেকটা বিষয় যে এই মাসের ভিতরে মানে 30 তারিখের ভিতরে যারা কোর্সে এনরোল করবা তারা পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে একটা টি শার্ট গিফট পাচ্ছ তোমরা।